আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি লিনপিক তিলকেশ্বর থেকে। এইমাত্র একজন রুফার বাসটা ভেঙে পড়ে গেছে নিচে। ওর দম ছাড়তে কষ্ট হচ্ছে, কাজে আমরা ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি এখন। আমরা হাসপাতালে নিয়ে আসছি তাকে। আর একটা সরকারি হাসপাতাল, কিন্তু অ্যামেজিং ব্যাপার যেটা হলো যে আমরা গাড়ি নিয়ে পুল করার সাথে সাথে, গাড়ি নিয়ে পৌঁছার সাথে সাথে 2-3 নার্স দৌড়ে এসে তাকে সাথে সাথে গাড়ি থেকে নামিয়ে এসে হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতরে নিয়ে গেছে। আমি আমেরিকাতেও এত দ্রুত সার্ভিস পাইনি, এটা হলো আউট পেশেন্ট। আর আমেরিকাতে আমি ইমার্জেন্সিতে এইভাবে দেখি না, তো খুবই ইমপ্রেসিভ। The garbage size is huge. Hello, how are you? Yeah, fried bananas. Banana. Yeah. হসপিটালে সাথে ম্যারেজও গেছে আর ওর একজন কো-ওয়ার্কার সাথে গেছে। আর ভিতরে ছবি তোলা নিষেধ পেশেন্টদের প্রাইভেসির জন্য। এটা খুবই ভালো একটা নিয়ম, কাজে আমি ভিতরে যাইনি। তো এখানের সিস্টেম মোটামুটি আমেরিকার মতোই। তো কাজে যে নিয়ম যেটা আমি বলা শুরু করেছিলাম সেটা হলো যে আপনি ইমার্জেন্সি হলে অথবা অসুস্থ হলে হাসপাতালে চলে আসবেন। ওরা আপনাকে এক্স-রে করাবে, আপনার ভাইটাল সাইন সব চেক করবে, যা যা দরকার সব করাবে। করার পর তারপরে আপনার বিল দিবে। এখন দেখলাম যে 250 পেসো। এখন এটা কি সবকিছু কভার করে নাকি জাস্ট বেসিক্স আমি শিওর না। আর তো বাংলাদেশ টাকা 500-550 টাকার মতো। আর এটা হলো ফি, কোনো লম্বা লাইন নাই, কিছু নাই, সাথে সাথে ভিতরে নিয়ে যায়। আর এরপর আপনার যদি পয়সা না থাকে, ধরুন আপনার হেলথ ইন্স্যুরেন্স নাই অথবা আপনার এটা দেওয়ার কোনো উপায় নাই, তাহলে ওয়েলফেয়ার অথবা যে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স আছে সেই প্রোগ্রামের মাধ্যমে এই বিলটা দিয়ে দেওয়া হয়। কাজে এটা একেবারে আমি ইভেন আমেরিকার সব স্টেটে সব হাসপাতালের সিস্টেম নাই, কিন্তু এখানে এটা আমেরিকার চাইতেও মনে হচ্ছে ভালো সিস্টেম। আমি ভিতরে যদিও যাই নাই, কিন্তু ভিতরে পেশেন্টের সাথে মাত্র একজনকে ঢুকতে দেয়, 2জনকে ঢুকতে দেয় না। আর সিস্টেম খুবই ভালো মনে হলো আমার কাছে। প্রচুর যথেষ্ট নার্স ডাক্তার অ্যাভেলেবল এবং ভালোই লাগলো আমার কাছে ব্যাপারটা দেখে। Then they don't have to pay the penalty.
তোর কোনো পয়সাই পে করতে হয় নাই, টোটাল বিল এসেছিল প্রায় 1,500 পেসো, অনেক সস্তা। এক্সরে, তারপর ক্যাট স্ক্যান, অনেক কিছু করা হয়েছে। সেই তুলনায় খরচ খুবই কম, কিন্তু সে 1500 পেসোর 1 পয়সা তাকে দিতে হবে না, কারণ সে সিনিয়র সিটিজেন, প্লাস তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। তো এখন রেজাল্ট, যে এক্সরে রিপোর্ট, তারপর এমআরআই আর ক্যাট স্ক্যান যা করা হয়েছে সবগুলির রেজাল্ট এসছে নেগেটিভ, কোনো খারাপ কোনো রিপোর্ট আসে নাই। তো তার 66 বছর বয়স, 66 ইয়ার্স ওল্ড। এই বয়সে 10-12 ফিট উপর থেকে পড়ে যাওয়াটা খুবই খুবই সিরিয়াস একটা ব্যাপার। তার যে হাড়টা সব ভেঙে যায়নি অথবা মেজর কিছু হয়নি, এটা একটা আলহামদুলিল্লাহ বিরাট একটা ব্যাপার। তো ডাক্তার শুধু তাকে কিছু পেন কিলার দিয়েছে, যে পেন কিলার খেলে ঠিক হয়ে যাবে। মাসলে ব্যথা পেয়েছে, সে আসলে পড়ে গিয়েছিল ঘাড়ের উপর, এবং আমি তাকে ইমিডিয়েটলি হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, তার কারণ ছিল সে দম ছাড়তে কষ্ট হচ্ছিল, বলছিল যে আমি দম ছাড়তে পারছি না। এই জন্য সাথে সাথে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ গুড, ইজ ডুইং গুড। তার 2-1 দিন রেস্টে থাকতে হবে, আর দেন হিল বি ফাইন। সারাদিন ধান কাটা হয়েছে এখানে। সে কি আমার জুতা পায়ে দেওয়ার চেষ্টা করতেছে নাকি? ডেভিড, what are you trying to do, buddy? Hey. মাশাআল্লাহ, কাজ অনেক দূর হয়ে গেছে, এখন অনেক সুন্দর লাগছে। চারিদিকে দেয়াল লাগানো শেষ, এখন বাঁশ আনতে, বাঁশ শেষ হয়ে গেছে, তো বাঁশের জন্য অপেক্ষা করছি। বাঁশ আসলেই সমস্তটা ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেখানে যারা কাজ করছে তারা এসে থাকা শুরু করেছে। এখন তার সে পড়ে গিয়েছিল সকালে, তো ডাক্তার চেক করে বলে দিয়েছে সবকিছু ঠিক আছে, কিন্তু গা ব্যথার ওষুধও দিয়েছে, কিন্তু তারপরও মালিশ টালিশ করা হচ্ছে আর কি। বারান্দা থেকে যে ভিউ,
সকাল বিকেল রাত্রে পূর্ণিমা রাতে অসাধারণ সুন্দর হবে। এটা হলো ভিউ অন্য একটা বেডরুম থেকে। রাতে ডিনার রান্না হচ্ছে। গাছের পাকা পেঁপে, মিষ্টি কুমড়ো আর বক চয় দিয়ে বানানো হয়েছে এই শেলফিশ শামুক। নামি দামি রেস্টুরেন্টে বিক্রি হবে অনেক অনেক টাকায়। অসাধারণ সুন্দর হয়েছে দেখতে। খেতে কেমন দেখতে হবে? এখন একটা ট্রাই না করলে তো হয় না। Wow. অসাধারণ মজা। Second one. You take the inside, Sarah? Good? It's really good. I love seafood. এটা বানানো হয়েছে খুবই ডিফারেন্ট কম্বিনেশনটা, খুবই ডিফারেন্ট কম্বিনেশন। অসাম, ইভেন্টফুল, খুব ইভেন্টফুল একটা ডে ছিল। সেই সকাল 9টার সময়, এখানে দিন শুরু হয় খুব সকাল সকাল। সেই একদম সূর্য ওঠার আগেই সবাই ঘুম থেকে উঠে যায় এবং যার যার কাজে শুরু করে দেয়। তো যাই হোক, তখন সে সকাল 9টার সময় এই বেচারা পড়ে গিয়ে 66 বছর বয়সের মানুষ 10-12 ফিট উপরতে পড়ে গেলে তো হাড় গুড় ভেঙে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ তার কিছুই ভাঙেনি, সে ভালো আছে। আমি বিকেলেও দেখতে গিয়েছিলাম। আর তো রাতে ডিনার এখানে অসাধারণ একটা ডিনার করলাম শেলফিশ দিয়ে, সেই মিষ্টি কুমড়ো, বাক চয়, একটা চাইনিজ ভেজিটেবল, আর সাথে হলো সেই শামুক। অসাধারণ মজা ছিল, অ্যামেজিং। আর তো এখন আমার যে এতগুলো ভিডিও বানালাম, কোনোটাতে কিন্তু সবাই যে ডিনার করে একসাথে সেটা দেখানো হয়নি। প্রতিদিন আমরা ডিনার করি 8-10 জন মিলেমিশে, সবাই মিলেমিশে আড্ডা হয় অনেক রাত পর্যন্ত। কিন্তু আসলে এখানে তো সবাই ড্রিঙ্ক করে। আমি ম্যারেজও আমরা ড্রিঙ্ক করি না অবভিয়াসলি, কারণ আমরা মুসলিম, আর বাকি সবাই এখানে ক্রিশ্চিয়ান। তো কাজেই তারা সবাই ড্রিঙ্ক করে। আর এখানে ড্রিঙ্কিং, এখানে সবাই ড্রিঙ্ক করে। পানি খাওয়ার চাইতে বিয়ার খায় বেশি, খায় না, পান করে। তো এখন কাজে সেগুলো যদি আপনাদেরকে দেখাই, আপনারা তো সেটা মেনে না, কষ্ট হবে। এই জন্য দেখাচ্ছি না, দেখাই না। এই জন্য ডিনার টেবিলও দেখানো যায় না, কারণ কয় বোতল সরাবো আমি। যাই হোক, এনজয় করছি আমার সময় এখানে। অসাধারণ, প্রায় অলমোস্ট 1 মাস তো পার হয়ে গেল, সময় কাটালাম। আমি আশা করব আপনারা এনজয় করেছেন এই আমার গ্রামীণ জীবন বিদেশের মাটিতে। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, লুকিং নাইস। তো ওই শুধু পিছনের অংশ ছাড়া ছাদ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন সাইডিং এর কাজ হচ্ছে। লুকিং বিউটিফুল, looks like doing better. So how are you today? Doing better? Good, good. ওই দিন পড়ে গিয়েছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ভিতরে দেওয়া হয়েছে এই পাতলা প্লাইউড, একেবারে চিকন, আর তার মাঝখানে আছে এই ফ্রেমিং কাঠ, এবং এপাশে দেওয়া হচ্ছে এই লাইনার, ইনসুলেটিং লাইনার ফোম, এবং
এটা ময়েশ্চার ব্যারিয়ার হিসেবে কাজ করবে, প্লাস ঠান্ডা গরম এটাকে ভিতরে ঢোকা অথবা বের হতে প্রিভেন্ট করবে। Dry and then It should dry before you put cover on and everything. I mean, I think one day is good enough. এই হলো একটা বেডরুম, এগুলো 2 বেডরুমের মাঝখানে একটা বাথরুম, আর হলো আরেকটা বেডরুম। বেশ মন খারাপ, কারণ আজকে আমার শেষ দিন এই বিউটিফুল গ্রামে। কাল ভোরে একেবারে ফজরের ওয়াক্তে আমি রওনা হয়ে যাব ম্যানিলার দিকে, এবং পরশুদিন আমার ফ্লাইট ঢাকায় বাংলাদেশে নিজ দেশে ফিরে যাচ্ছি, এক্সাইটেড। কিন্তু এই গ্রামের প্রতিটা ইঞ্চ আমি মিস করব। আমি চেষ্টা করব এই যে বাড়ি বানানোর প্রসেস, এটার ভিডিওগুলো সম্পূর্ণ ক্লিপগুলো সম্পূর্ণ আলাদা করে একসাথে একটা ভিডিও বানাবো, যেটাতে দেখা যাবে যে বাড়িটা কিভাবে তৈরি হলো। যতটুকু ডিটেল সম্ভব আমি শেয়ার করবো আপনাদের সাথে। এখনো বাঁশ ডেলিভারি হয়নি, যার জন্য এই সাইডের ছাদের কাজ শুরু হয়নি এখন। আমরা একটু পর যে পড়ে গিয়েছিল যে ভদ্রলোক, তাকে নিয়ে আবার হাসপাতালে যাব, জাস্ট রেগুলার চেক আপ, মেক শিওর এভরিথিং ইজ ওকে। দরজা ফ্রেম ডেলিভারি দিয়ে গেল। এখানে যখন বইজে বলে হ্যালো পো বললো, পোটা হলো সম্মানজনক একটা শব্দ। মারো ঠেলা হেইয়ো, নামাচ্ছে আসলে ট্রাক নিয়ে আসছে। মারো টান হেইয়ো। Nice, good job. Op means stop. Oh, op means pause. Same thing. Op means stop. Op means stop. আমাদের প্ল্যান ছিল যে আমি এটা সম্পূর্ণ ফিনিশ করে দেখে তারপর যাব, কারণ 1 মাসে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের শুরুটাই অনেক ডিলে হয়ে গেছে, কারণ 3 সপ্তাহ বৃষ্টি ছিল এভরিডে।
এই বৃষ্টির মধ্যে অনেক কাজ হয়েছে, কিন্তু যত দ্রুত হওয়ার কথা ছিল সেটা হতে পারে নাই। এই ডিলে হওয়ার কারণে আমি এটাকে হাফ কমপ্লিট রেখে চলে যাচ্ছি। ম্যারেজও থাকবে আরো সপ্তাহখানেকের বেশি, হয়তো 10 দিন 2 সপ্তাহের মতো থাকবে, থেকে চেষ্টা করবো বাকিটা কমপ্লিট করে যেতে। এরপর তারেক, ম্যারিজিও এবং হোল ফ্যামিলি আবার ফেব্রুয়ারিতে আসবে ইনশাল্লাহ। এখানে আমি আসবো কিনা আমি শিওর না। এখানের পাহাড়ি নদীতে গোসল করার খুব ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন এই বাড়ির চারিদিকে একটা ড্রোন শট নিয়ে তারপর সেই নদীতে যাব, যে আরো কিছু ড্রোন শট নিব। আঙ্কেল বয় তার ট্র্যাক্টর নিয়ে যাচ্ছে। হাই মায়েরা, শি ইজ মাই লোকাল গাইড, টেকিং মি টু দ্য রিভার। আমরা নদীর পাড়ে যাচ্ছি, ও আমাকে হেঁটে নিয়ে যাচ্ছে। একদম ডিপ গ্রামের ভিতরে, কিন্তু এখানেও যে রাস্তা, কংক্রিটের ঢালাই করা রাস্তা, যার জন্য বৃষ্টিতে কাদা এসব হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। সবুজ, সুবহানাল্লাহ, কি সবুজ! বাংলাদেশ এরকম, কিন্তু এখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবকিছু। What's up, guys? How you doing? এখানে প্রচুর সজনা গাছ, প্রায় বাড়িতে সজনা গাছ থাকে, আম গাছ। যখন টাইফুন চলছিল তখন এমন বৃষ্টি হয়েছে যে এখানে প্রচুর পানি ছিল। এখন পানি অনেকটাই কমে গেছে, মনে হচ্ছে একটা মরা নদী। তখন ছিল কি স্রোত! নদীর পাড়ের এই দুই বেবির সাথে হ্যালো হাই হ্যালো না বললে কি হয় নাকি? এই বেবি, ইয়েস হাই। সকাল বাজে মাত্র 9টা। গরম যেমন তেমন, এত হিউমিড, একেবারে ঘেমে নিয়ে যাচ্ছে। আমি মনে হচ্ছে আমি একটা সোনায় বসে আছি। কিন্তু তারপরও এই গ্রাম মিস করবো, অনেক অনেক মিস করবো। বিছানা বানাচ্ছে। গ্রামের একটা মজার ব্যাপার হলো, ছোটবেলা থেকে দেখে এসেছি, আপনার কিছু দরকার নিজে বানিয়ে নিতে হবে। সে তার একটা বিছানা দরকার, খাট বানিয়ে নিচ্ছে। ওর এই কোবো থেকে নদীটা মাত্র 4 মিনিটের ওয়াক। অল্প কিছুক্ষণ হাঁটলেই নদীর পাড়ে যাওয়া যায়।
How are you? Feeling any better? Yeah, a little bit better. ইলেকট্রিক্যাল কাজ শুরু হয়ে গেছে, সে এখন মেজারমেন্ট করছে ইলেকট্রিকের কেবল আর তারের জন্য। ভেতরের কাজ বেশ দ্রুতই হচ্ছে, এখানে একটা জানালা হবে, স্লাইডিং গ্লাস ডোর। এর হবে একটা ক্লোজেট জিনিসপত্র রাখার জন্য। আর এটা হলো মাস্টার বাথরুম। খাবার বিক্রি করতে আসছে। আল্লাহ হাফেজ ইব্রাহিম, বোরহান ভাই, আল্লাহ হাফেজ। এখন আমি ইব্রাহিম করি সারাদিন। এখানে সারাদিনই একটু পর পর মানুষ ঘরে বানানো খাবার টাবার নিয়ে আসে বিক্রি করার জন্য। আর সে একটা ছেলে, মেয়ে না। এখানে আমি এই ব্যাপারটা দেখলাম যে বেশিরভাগ মেয়েরা, ছেলেরা তো কাজ করেই, কিন্তু বেশিরভাগ মেয়েরা তাদের স্কুলের ফাঁকে, ইভেন স্কুলের লাঞ্চ টাইমে বাইরে এসে মায়ের রান্না করা বিভিন্ন স্ন্যাক্স বিক্রি করে এবং সংসার একটা এক্সট্রা ইনকাম। এই ব্যাপারে তাদের কোনো লজ্জা নাই। আমরা বাংলাদেশিরা ভিক্ষা করতে রাজি, হাত পাততে রাজি, কিন্তু কাজ করতে লজ্জা পাই। তো খুবই আনফর্চুনেট, কারণ আমি একজনকে অফার করলাম একটা জায়গা দিব, দোকানের জায়গা, চুলা হাড়ি পাতিল যা লাগে সব কিনে দিব এবং আমার চ্যানেলে প্রমোট করে দিব, তুমি স্ন্যাক্স বিক্রি করো বিকেলে। এবং সে একা থাকবে না, তার সাথে লোকজন থাকবে তার প্রোটেকশনের জন্য। একটা মেয়ের কথা বলছি, সেও রাজি হয়নি, তার মাও রাজি হয়নি, অথচ তার এত স্ট্রাগল করে, নিয়মিত হাত পাতে, বাসা ভাড়া দিতে পারে না, তারপর খাবারের পয়সা নাই, অথচ তারা এই কাজটা করবে না। তো এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরকম উদাহরণ বাংলাদেশের অভাব নাই, যে মানুষ হাত পাততে রাজি কিন্তু পরিশ্রম করতে রাজি না, কারণ তাদের সম্মানের ব্যাপার, প্রেস্টিজ। এটাতে কি প্রেস্টিজ আমি জানি না, কারণ আমার কাছে হাত পাতার চাইতে মেথরের কাজও সম্মানজনক। একটা এক্সাম্পল দিলাম, মেথরের কাজে কোনো সমস্যা নাই, জাস্ট একটা এক্সাম্পল। কিন্তু এটা এত দুঃখজনক এবং লজ্জার যে ভিক্ষা করে, ফ্যাশন করে, কিন্তু কাজ করতে রাজি না, কারণ তাদের সম্মানের হানি হবে। আর আমি আমেরিকায় এমন কোনো কাজ নাই যেটা করি নাই। সেই জীবনের শুরুতে থালা বাসন ধোয়া থেকে শুরু করে ট্যাক্সি চালানো, ঠেলা গাড়ি ঠেলা, লাশ বহনকারী গাড়ি চালানো, কোনো কাজ নাই। ইভেন কিচেনে রান্নার কাজ, কুকের অ্যাসিস্ট্যান্ট, আপনার যত ধরনের কাজ আছে আমি করেছি আমেরিকাতে, জীবনে সার্ভাইভ করার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য। আর এরা এটা ইমাজিন করতে পারে না, তারা আমার জায়গায় পৌঁছতে চায়, কিন্তু যে পরিশ্রম করেছি সেই পরিশ্রম তারা করতে চায় না। I don't know how it's going to happen. মানুষের ভিক্ষায় কয়দিন। আরেক ছেলেকে দেখলাম, সে কানাডা যাবে, তার বন্ধু বান্ধব ফ্যামিলি আছে কানাডাতে, তাকে কানাডায় নিয়ে যাবে। তো বললাম যে তুমি কি করছো, তোমার চেষ্টা কি? না, ওরাই তো আমাকে নিয়ে যাবে। এখন সে বিয়ে পাশ করে ফেলেছে, অপেক্ষায় আছে তার আত্মীয় স্বজন তাকে কানাডায় নিয়ে যাবে। আর আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন তো এই সিদ্ধান্ত নিয়েছি কোথায় পড়াশোনা করব, কি করব, আমার ফিউচার প্ল্যান কি হবে, তখন থেকেই সেটা সিদ্ধান্ত নিয়েছি। এখনকার দিনের ছেলেদেরকে 30-35 বছর হলেই বা কি জিজ্ঞেস করেন তাদের ফিউচার প্ল্যান কি, they don't know। একটা ভালো সরকারি চাকরি পাবে যেখানে প্রচুর ঘুষ পাওয়া যায়, এটাই স্বপ্ন। কিন্তু আর কোনো স্বপ্ন নাই, তাদের আর কোনো প্ল্যানও নাই। যেই ছেলে 30-এ কিছু করতে পারে নাই, সে 35-এ কিছু করতে পারবে? I don't think so। আর আমি যে কমেন্টটা করলাম মাত্র, এটা আমি কোনো কারো বিপক্ষে, বিরুদ্ধে, কোনো আন্দোলনের বিরুদ্ধে কথা বলছি না, এটা আমার বাক স্বাধীনতা। আর আমরা এত বলি যে বাক স্বাধীনতা, আমি আমার যা আমি সঠিক মনে করি সেটা বললে যদি আমার উপরে বিপদ আসে,
তাহলে আমার বাক স্বাধীনতা কই গেল? মাশাআল্লাহ, লুকিং সো বিউটিফুল। আর মিস করব আসলে এই গ্রাম, অনেক মিস করব এই গ্রামের লোকজন, মানুষ, বাতাস, বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, সব কিছুই মিস করব। এই যে আমার বাহন গত 1 মাসের। Makakarating ka na sa abroad ka, no? Sige. খুব ইচ্ছা ছিল এটা কমপ্লিট দেখে যাওয়ার, কিন্তু যেটা আগেও বলেছি একবার, আগের আজকে সকালে, যে বৃষ্টির কারণে এটা হয়নি, বৃষ্টির কারণে কমপ্লিট হয়নি। ইনশাল্লাহ কালকে নাগাদ এটা রুফিং কমপ্লিট হয়ে যাবে, ভিতর ইলেকট্রিকের কাজ হচ্ছে, প্লাম্বিং কাল পরশু হয়ে যাবে, আর জানলা টানলা লাগিয়ে ফেলে তো মোটামুটি বেসিক কাজ শেষ। তো যাই হোক, এখানে যদি কেউ থাকে সে কিন্তু বাংলাদেশ খুব একটা মিস করবে না। আমি দেখেন কাশ বন পর্যন্ত আছে এখানে। গিয়েছিলাম কন্দন একটু আগে, কিছু ছোটখাটো কেনাকাটা ছিল, করলাম। আর এই তো বাক্স প্যাকটা গুছানো শেষ, কালকে চলে যাবো ম্যানিলা, পরশুদিন আমার ফ্লাইট ঢাকা। এখন একদিন আগে ম্যানিলা যাচ্ছি, যে গড ফরবিড, আল্লাহ না করুক, যদি রাস্তায় কোনো প্রবলেম হয়, দেরি হয়ে যায়, এই জন্য মাঝখানে আমি 1 রাত রেখেছি। তা আজ রাত আমি এখানে থাকবো, ভোরে চলে যাব ম্যানিলা, ম্যানিলা থাকবো 1 রাত, পরশুদিন আমার ফ্লাইট ঢাকা বাংলাদেশ। গুড বাই ছাগল বাবারা, কাল খুব ভোরে রওনা হয়ে যাবো, এদের সাথে আর দেখা হবে না। গ্রামের 2-1 যাদের সাথে মোটামুটি, যাদের সাথে অনেক চেনা জানা, তাদের সাথে দেখা করে এসছি, গুড বাই বলে এসছি। গোয়াবানো, গোয়াবানো এটা হলো একটা লোকাল ফ্রুট, এটা থাইল্যান্ডেও পাওয়া যায়, মালয়েশিয়াতেও পাওয়া যায়। এর আগে আমি ভিয়েতনামে এটার শরবত খেয়েছি, আজকে ফ্রেশ ফ্রুটটা খেতে পেয়ে। When you eat it. ফার্স্ট টাইম আমার জীবনে, হ্যাঁ, উপরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টক, বেশ টক, সাথে হালকা মিষ্টি, খুব সুদিং একটা ফ্লেভার, অসাধারণ মজা।
কাল ভোরে আমি চলে যাব, আর আজ রাত মুষলধারে বৃষ্টি হচ্ছে। খুব ইচ্ছা ছিল আরেকবার মুষলধারে বৃষ্টি হোক। গত 3-4 দিন বৃষ্টি ছিল না, আলহামদুলিল্লাহ আরো একবার বৃষ্টি দেখার সৌভাগ্য হলো। আমাদের রাতে ডিনার ক্যাটফিশ ভাজা, ডিমও আছে। শুভ সকাল সবাইকে। আর তো সকাল 4টা বাজে, ভোর 4টায় আমরা সবাই ব্রেকফাস্ট করলাম। আমাকে ওরা নামিয়ে দিয়ে আসবে বাস স্টেশনে। বাই ডেভিড। সে বুঝতে পেরেছে আসলে। গুড বাই। Dito pag naanin dito. Yan. একটা স্টপেজে বাস থেমেছে প্যাসেঞ্জার পিক আপের জন্য, এবং এখানেও আমাদের দেশের মতোই বিভিন্ন ভাজা পুরি বিক্রি হচ্ছে। সবাই নিয়ে আসছে সব কিছু। আসল জার্নি 6 ঘন্টার, কিন্তু এটাকে এত বেশি থামে, এবং একবার আধা ঘন্টা 40 মিনিটের মতো থামে, যার জন্য 8 ঘন্টার উপর লেগে যায় যাত্রা, এই জার্নি। Follows the coast of course. The ocean is Right? আমরা সান ফার্নান্ডো লা ইউনিয়ন দিয়ে যাচ্ছি এখন, আর এটা একদম সমুদ্রের পাড়ে একটা ছোট্ট শহর। Here is very interesting thing. I have James with me. So আমার এখানে I mean, what are the chances? আমি এখানে বাসে উঠলাম, যাব লিনটিক থেকে ম্যানিলা, আর সেখানে উইসকনসিনের একজনকে পেয়ে গেলাম। জেমস, how are you? I'm fine, thanks. It's always nice to meet a fellow traveler, somebody interesting to share the ride with, and it's really great talking with you. And yeah, I've lived in the Philippines for about five years now, and it's always nice to meet someone from somewhere else, New Jersey. And 8 ঘন্টা রাস্তা, so boring হবে না, গল্প করতে করতে যাচ্ছি। James is a great, he's a professor at what university you said again? I was a professor at Lingnan University in Hong Kong. So we can talk about many things, politics or whatever, and it's very interesting. I'm enjoying my journey sitting with him. Vlog. Amo nakapagpasa ka na awol di dyan. Nagpatulong ka rin kay manager. Nakita. Ano yung amin na jay? Ilong ako sa kung lang tinagagapanan.
এখানে আসার সময় এখানেই থেমেছিলাম, এয়ারনেস বাস স্টপে। তো ছোট্ট একটা বাস স্টপ, এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাবার টাবার আছে, সিদ্ধ ডিম আছে। তবে গাড়িতে আসার সময় আমরা যেসব রেস্ট এরিয়াতে থামি, সেই রেস্ট এরিয়াগুলো অনেক উন্নত, একেবারে আমেরিকান স্ট্যান্ডার্ড। কিন্তু বাসে যখন আসি আমি দেখলাম যেটা, বাসে ট্রাভেল করলে যে রেস্ট এরিয়াগুলোতে থামে সেগুলো মানে আমাদের ঢাকা চিটাগাং হাইওয়ের বাসের যে রেস্ট এরিয়াগুলো আছে অনেকটা সেরকম, তেমন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কিছু না। আর খাবারের কোয়ালিটিও তেমন একটা ভালো না। কিন্তু যেমন ম্যাকডোনাল্ডস অথবা বার্গার কিং এই ধরনের কোনো মেজর রেস্টুরেন্ট এখানে নাই। শুভ সকাল। গতকাল দুপুরে 1 ঘন্টা দেরি করে এসে পৌঁছছি ম্যানিলা। পৌঁছার কথা ছিল 2টার সময়, লেগে গেছে 3টা। তারপর এখানে এসে এই হোটেলে বাস স্টেশন থেকে খুব কাছেই হেঁটে আসা যায় এক হোটেল, এটা হলো স্টোন হাউস পাসায়। এখানে থাকলাম প্রতি রাত $15। আর কোর্টিয়ার্ড হোটেল সিস্টেমের একটা হোটেল, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন, একার জন্যে থাকার জন্য খুবই ভালো ব্যবস্থা। আর তো লম্বা ড্রাইভ, লম্বা 9 ঘন্টা বাস জার্নি, কিন্তু তারপর ভালো লেগেছে কারণ আমার সাথে জেমস রাইস, যে ভদ্রলোক উইসকনসিনের, তার সাথে গল্প করে আসতে আসতে সময় ভালোই কেটে গেছে। তিনি প্রায় 30 বছর হংকংয়ের ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন। আর ওনার সাবজেক্ট হলো ফিলোসফি এবং পলিটিক্স, এই ধরনের সাবজেক্টগুলো আর কি, সোশ্যাল সায়েন্সেস এগুলো। তো যাই হোক, রাতটা আর বেরোনে, কোথাও রেস্ট নিয়েছি। আর আজ সকালে এখন বের হচ্ছি ব্রেকফাস্টের জন্যে। আর আমার ফ্লাইট হলো দুপুর 2টার সময়, 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে। এখান থেকে এয়ারপোর্ট আধা ঘন্টা রাস্তা। ম্যানিলা ঢাকার মতোই, একেবারেই ঢাকার মতো। আর তবে একটা প্রবলেম, এখানে হালাল খাবার খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। বেশিরভাগ জায়গাতেই, সব রেস্টুরেন্টেই পর্কের মাংস সার্ভ করে, শুকরের মাংস। আর কাজে এটা একটু আনকমফোর্টেবল। যাই হোক, একটা ব্যাপার খুবই সাবধানে থাকতে হবে, সেটা হলো ট্যাক্সি ড্রাইভার আপনাকে রাস্তাঘাটে যেখান থেকে হরি গোয়িং করে পিক আপ করবে, করার পর অনেক বেশি, যে কোনো বড় টুরিস্ট এলাকাতে একই অবস্থা, যে কোনো শহরে একই অবস্থা। আপনি যদি দাম না জানেন আপনাকে ধরা দিবে, বাস দিবে। তো পঞ্চি না, বাস। তো যাই হোক, তখন আপনার যেটা করতে হবে, গ্র্যাব একটা আপনার অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন। এটা কনভিনিয়েন্ট এবং রিজনেবল, অনেক রিজনেবল। এইসব ট্যাক্সি ড্রাইভার ওরা যারা আছে, আমি একবারও চড়ি নাই এবং চড়ার কোনো ইন্টেনশনও নাই। আর অনেক ঝামেলা করে। গতবার যখন এসেছিলাম তখন একটাতে চড়ে একটু খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর মেট্রো ম্যানিলা, এটা হলো প্যাসাইতে আছে। আমি এখন প্যাসাই সেকশনে। গার্লিক ফ্রাইড রাইস আর ডিম। আমাকে সবাই বলেছে লিন্তিকে যে আমি নাকি ডিম খেতে খেতে ডিম হয়ে যাব। এটা হলো শেপার্টাস বাস টার্মিনাল। আর আমার হোটেল হলো ওই অরেঞ্জ বিল্ডিংটা, কাজেই একেবারে ওয়াকিং ডিস্টেন্স, কত 300 মিটার হবে।
ম্যানিলার এক গল্লিতে হাঁটাহাঁটি করছি এখন। মজার কথা হলো, যেমনই দেখা যাক এখানে লোকজন কম, ইভেন মেট্রো ম্যানিলার ভিতরে আমি আছি, কিন্তু সেখানে কিন্তু ওরকম ক্রাউড নাই, যার জন্য এরকম মোরগ মুরগি পালা সম্ভব হচ্ছে। খুবই এক্সোটিক সব মোরগ মুরগি এগুলো। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রধান কারণ হলো যার যার বাড়ির সামনে সে নিজেই পরিষ্কার করে, পরিষ্কার রাখে। এই জন্যই এই চিপা গলিতেও ময়লা কিন্তু তেমন দেখা যাচ্ছে না। আর কারণটা আগেও বলেছি, পপুলেশন খুবই কম, এটা একটা বড় কারণ। রাস্তার পাশে সকালের ব্রেকফাস্ট। এই গেটটা দেখেই কেন যেন মনে হলো ছোটোবেলার যে মগবাজারের বাড়িগুলো, বাসাগুলোর যে বাড়ির গেট ছিল এরকম একেবারে মগবাজার একটা পুরোনো দিনের, সে 1970 68-এর 60-র কথা বলছি, তখনকার সময়ের যে মগবাজারের মনে হয় আমি এরকম একটা বাড়িতে চলে এসেছি এখানে। বেচারা পানি খাওয়ার জায়গা নেই, রাস্তা থেকে একটু পানি খেলো। সুন্দর কিউট একটা বেড়াও, তবে আমাকে ভয় পাচ্ছে না, মানে মানুষ আসলে ওর সাথে খুব একটা খারাপ ব্যবহার করে না মনে হয়। লম্বা 1 মাস ভ্যাকেশন শেষে এখন রওনা হচ্ছি বাংলাদেশের পথে। আমার প্লেন হলো দুপুর 2টার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সে, কিন্তু এখন বাজে সকাল 10টা। আমি এখন বের হয়ে গেছি, 20 মিনিট থেকে আধা ঘন্টা লাগবে এয়ারপোর্টে যেতে। তো 3 ঘন্টা আগে এয়ারপোর্টে রিপোর্ট করার কথা, কিন্তু আমি আরও আগেই রওনা হয়েছি, কারণ একটু আগে গেলেই ভালো। আপনার রাস্তায় জ্যাম থাকতে পারে, 2 ঘন্টা ঘুরে থাকতে পারে, বিভিন্ন কারণে ডিলে হতে পারে, এই জন্য আগে যাওয়াই ভালো। দেশে আসছি অনেক এক্সাইটেড, কিন্তু 1 মাস মনে হয় যেন কত বছর পার হয়ে গেছে। কিন্তু তারপর মিস করছি, ম্যানিলা মিস করব। ঠিক ম্যানিলা না, ফিলিপিন্স, লিনটিকের গ্রাম, অনেক মায়া পড়ে গেছে। লোকজন, তারপর নেচার অসাধারণ সুন্দর, মানুষগুলো খুবই ভালো, আমার ভালো লেগেছে, এনজয় করেছি। আর কিন্তু এক্সস্টেড, লম্বা জার্নি, কালো হয়ে গেছি একেবারে, মানে কুচকুচে কালো হয়ে গেছি, কালো মানিক। প্রায় খুবই রিজনেবল, যে আমি প্রায় 20 মিনিটের রাস্তা আমার হোটেল থেকে এয়ারপোর্ট, সেটা ভাড়া হলো 140 পেসো, বাংলাদেশ টাকায় 300 টাকারও কম। একটা এয়ার কন্ডিশন সিডানে আপনি যাচ্ছেন এয়ারপোর্টে, বাংলাদেশি টাকায় 300 টাকা কম, এটা ইমাজিন করা যায় না, অনেক সস্তা। এয়ারপোর্টের ভিতরে প্যাসেঞ্জার ছাড়া কেউ নাই, আর বাইরেও আপনার আত্মীয় স্বজন সি অফ করার জন্য শুধু ড্রপ অফ করে দিয়ে চলে যায়। ওই যে দাঁড়িয়ে থাকবে কখন প্লেন টেক অফ করবে, এইসব কোনো কালচার এখানে নাই। আমাদের বাংলাদেশে আমরা প্লেন না ছাড়া পর্যন্ত এয়ারপোর্টের বাইরে বসে থাকি, কোনো কারণ নাই, কিন্তু ভালোবাসা। অবশ্য সেই ভালোবাসার কারণে অনেক ট্রাফিক জ্যাম হয়, অনেক অন্যান্য মানুষের অনেক ইনকনভেনিয়েন্স হয়। যেমন এয়ারপোর্টে ঢুকতে গেলেও লাইন লাগে, আপনি প্যাসেঞ্জার টিকিট আছে কিন্তু তারপর আপনাকে লাইন ধরে ঢুকতে হবে। আমেরিকাতে একটা ফ্রেজ আছে যে ভ্যাকেশন ফ্রম ভ্যাকেশন, মানে আপনি যখন ভ্যাকেশনটা নেবেন, ভ্যাকেশনের পর আপনি এত টায়ার্ড হয়ে যাবেন, এক্সস্টেড হয়ে যাবেন, যে আপনার আসলে রিকভার করার জন্য আরও একটা ভ্যাকেশন দরকার। আমি যেটা সবাইকে বলি, সবসময় বলি, আগেও বলেছি, আবারও বলছি, যৌবন থাকতে থাকতে আপনি আপনার যত বেড়ানোর শখ সেটা পূরণ করে ফেলেন, কারণ যদি না করেন, ইয়াং বয়সে আপনার সময় নাই,
কিন্তু টাকা আছে এবং আপনার স্বাস্থ্য আছে। যখন বয়স হয়ে যাবে, রিটায়ারমেন্ট এইজ হয়ে যাবে, তখন আপনার সময় থাকবে, টাকা থাকবে, কিন্তু এনার্জি থাকবে না ভ্রমণ করার। কাজেই আপনি ভ্রমণ করবেন এখনই। ইভেন আপনার যদি ফ্যামিলিকে, সমস্ত ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার মতো টাকা পয়সা নাও থাকে, আপনি একা হলেও বেড়াতে যান। কারণ আপনার ফ্যামিলি, আপনার ছেলে মেয়ে, তারা বড় হয়ে ট্রাভেল করতে পারবে, কিন্তু তারা বড় হতে হতে আপনি এনার্জি থাকবে না, ট্রাভেল করতে পারবেন না। আর তো কাজেই এখানে সেলফিশনেসের ব্যাপার না, এটা সময়ের ব্যাপার। আপনার সময় চলে গেলে, আপনার বয়স চলে গেলে, আপনার যতই টাকা থাকুক, আপনার যতই সময় থাকুক, আপনি কিন্তু আর এনজয় করতে পারবেন না। এবার 3টা সপ্তাহ, আমার 1 মাসের 3 সপ্তাহ এত বেশি টাইফুন ছিল, বৃষ্টি, ঝড় বৃষ্টি ছিল যে আমার যে প্ল্যান ছিল সিবো যাব, তারপর পালাওয়ান যাব, এই 2টার কোনো একটাতেই যাওয়া হয়নি। কিসমত, যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যদি আসা হয়। সিকিউরিটি চেক একেবারেই ঝামেলাবিহীনভাবে স্মুথলি হয়েছে, ঝামেলা করে নাই। আর এবারও আমি যখন এখান থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স করতে যাব, আমাকে জিজ্ঞেস করে তোমার ফাইনাল ডেস্টিনেশন কই? বললাম ঢাকা। বলো যে না, তুমি তো আমেরিকান সিটিজেন, তুমি আমেরিকা কবে যাবা? বললাম যে যখন যাব সেটা বললাম। বলার পরে বললো যে আমার টিকিট দেখাও। পরে আমার ইমেইলে যে টিকিটের রিসিট ছিল সেটা দেখাতে হয়েছে। আর ওদের সিস্টেম আসলে যে ডুয়াল সিটিজেন যারা, তাদের জন্য যে একটা বেনিফিট আছে যে নো ভিসা রিকোয়ার্ড ট্রাভেলিং টু বাংলাদেশ, সেটা ওদের সিস্টেমে পুট করার মনে হয় কোনো উপায় নাই। তো পরে আমি বললাম যে দেখো, এত ঝামেলা না করে শুধু পুট করে দাও যে আমার ভিসা অন অ্যারাইভাল, কারণ আমেরিকান সিটিজেনরা তো বাংলাদেশে ভিসা অন অ্যারাইভাল পায়। পরে সেটাই দিয়েছে, যার জন্য আর পরে আর, কারণ এর আগে অনেক ঝামেলা হয়েছিল। গতবার ম্যানিলা থেকে বাংলাদেশে যাওয়ার পথে অনেক সময় লেগেছিল। যাই হোক, এবার আরও একটা ছোট ক্লে পট নিয়েছি এবং এটা নিয়ে এবার কোনো ঝামেলা করে নেই ওরা। এখন ফিলিপিন্স সম্পর্কে বলি। ভালো খারাপ পৃথিবীর সব দেশে আছে। ভালো ব্যবসায়ী, খারাপ ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী পৃথিবীর সব দেশে আছে। তো এখানে আমার 1 মাসে তো অনেক ঘোরাঘুরি করলাম লোকাল এলাকাগুলোতে, কোনো ঝামেলা হয়নি। খুবই সবাই খুবই আমার কাছে ভালো মনে হয়েছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রবলেম না হলে তো আসলে বোঝা যায় না যে কে ভালো কে খারাপ। আমি একটা সেকেন্ড হ্যান্ড দোকান থেকে, যেখানে ওই জাপানের বিভিন্ন জিনিস, ইউজড জিনিস কিনতে পাওয়া যায়, সেখানে গেলাম। সেখান থেকে একটা জাপানের ডোনাবে, মানে একটা মাটির ভাত রান্না করার জন্য অথবা যে কোনো কিছু রান্নার জন্য পাওয়া দেখলাম, খুব পছন্দ হয়েছে। পরে কিনলাম 950 পেসো। এটার দাম আসলে আমেরিকাতে প্রায় $200 হবে। এই সাইজের, বেশ বড় সাইজের একটা ক্লে পট। তো এত সস্তায় পেয়ে খুব খুশি হয়ে বাসায় নিয়ে এসেছি। আশা করে দেখলাম এটা আসলে রান্নার জন্য না, এটা সার্ভিং ডিশ। খুব মন খারাপ। তো তারপর ফেরত চলে গেছি সেই দোকানে, কান্দনে যাওয়ার পরে আমি ভাবলাম যে আসলে নিবে না, কারণ রিসিট নাই, কিছু নাই, আবার সেকেন্ড হ্যান্ড একটা জিনিস এটাকে ফেরত নেবে। কিন্তু যাওয়ার পরে সাথে সাথে মেয়েটা বললো, কেন প্রবলেম, তুমি আসলে তো বুঝো নাই যেটা আসলে রান্নার হাঁড়ি না, এটা একটা সার্ভিং ডিশ। আর তো পরে সাথে সাথে তার যে দোকানের মালিক ওকে কল দিল, এবং ওপার থেকে আমি বুঝলাম সে বলছে যে হ্যাঁ দিয়ে দাও। সাথে সাথে আমাকে সমস্ত পয়সা দিয়ে দিল, কোনো ওই রিস্টকিং ফি, জরিমানা কিছুই করে নাই। আমার রিসিট আছে কি না সেটাও জানতে চায় নাই। একেবারে মানে খুবই আমি সারপ্রাইজড হয়ে গেছি যে এরকম ছোট একটা দোকান সেকেন্ড হ্যান্ড পুরনো জিনিস বিক্রি করছে, কিন্তু তাদের যে কাস্টমার সার্ভিস, আমি সত্যি ইমপ্রেসড হয়ে গেছি। এবং মোটামুটি সব জায়গাতেই ফিলিপিনে এসে আমি ভালো জায়গায় ভালো সার্ভিস পেয়েছি। খুব খারাপ কিছুর একটা কোনো এক্সপিরিয়েন্স আমার নাই আসলে তেমন। শুধু ট্যাক্সি ড্রাইভারগুলো থেকে আপনার একটু সাবধানে থাকতে হবে। এটা যে কোনো দেশেরই যে নিয়ম, আপনি সব জায়গায় একটু সাবধানে চলাফেরা করবেন, তাহলেই হবে। আমাদের প্লেন গেটে এসে লেগেছে, একটু পরে বোর্ডিং শুরু হবে। আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছলাম সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্টে। এখানে আমার ঘন্টা 2 লেওভার, তারপর নেক্সট ফ্লাইট ঢাকা।
এখন আমি আছি টার্মিনাল 3-তে। আমার যেতে হবে টার্মিনাল 2, তাই স্কাই ট্রেন নিয়ে যাচ্ছি। কয়েক মিনিট পর পরই আসে এখানে। আমার গেট নাম হলো F42, তো সেটা এভাবে লেখা আছে ডিরেকশন, যে কোন দিকে যেতে হবে। ট্রানজিট প্যাসেঞ্জারদের যেভাবে সিকিউরিটি চেক দিয়ে যেতে হয়, এটা খুবই বিরক্তিকর। আসলে এটা অ্যাভয়েড করা যায়। বুঝি না কেন এরকম ডাবল চেক, শুধু শুধু কষ্ট দেয়। আলহামদুলিল্লাহ আগে পৌঁছলাম, 3.5 ঘন্টা লাগলো আমাদের। আর এখানে ট্রাফিক জ্যাম হওয়ার বড় কারণ হলো সিএনজি প্লাস অন্যান্য যারা ড্রাইভার, তারা এসে তাদের পিক আপ নাই, কিন্তু এসে ওয়েট করে যদি কোনো কাস্টমার পায়। এর কারণে এখানে তো আসলে নিয়ম অনুযায়ী 2 মিনিটে বেশি গাড়ি পার্ক করা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকে। এখন পুলিশ অথবা আর্মি যারা আছে তারা কতক্ষণ আর এদের সাথে ঝগড়াঝাটি করবে, কাজেই একটা গাছাড়া ভাব। আর এই জন্যেই এখানে বিরাট একটা ক্যাওটিক সিচুয়েশন, এবং আপনার অনেক সময় লাগে বেরোতে ঢুকতে। মানে এখানে মানে আমরা এত জ্যাম। এখন প্রায়
40 মিনিট অপেক্ষা করার পর একটা গাড়ি পাইলাম, পাঠাও। আর বেশ কয়েকটা প্লেন একসাথে ল্যান্ড করার ফলে আর বেশ বড় ক্রাউড। একটা জিনিস দেখলাম যে ইমিগ্রেশনে কাস্টমস আসলে নতুন করে শুরু করেছে, যে আগে যেরকম গ্রিন চ্যানেল আপনি সরাসরি পার হয়ে যেতে পারতেন, এখন আপনার সবাইকেই স্ক্যানারের ভিতরে যেতে হবে। ঠিক আছে, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তাহলে তারও দু একটা স্ক্যানার থাকা উচিত। একটা মাত্র স্ক্যানার, শত শত প্যাসেঞ্জার, আর আরেকটা স্ক্যানার খালি পড়ে আছে, কিন্তু সেটাকে ইউজ করতেছে না, ইউজ করছে না। তো কাজে এটা তো যাই হোক, এটাকে ডেফিনেটলি ইমপ্রুভ করা যায়। আমাদের তো ইকুইপমেন্ট আছে, ব্যবহার করলে তো মানুষের লম্বা জার্নির পর কেউ চায় না এয়ারপোর্টে হ্যাং আউট করতে অথবা এয়ারপোর্টে সময় নষ্ট করতে। যাই হোক, আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই ফিলিপিনের ব্লগগুলো, এবং এখানে আমার ফিলিপিন ব্লগের শেষ। এবং ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। 1 মাস আগে যাওয়ার সময় ছিল বৃষ্টি, যাওয়ার পর 3 সপ্তাহ ছিল প্রচণ্ড বৃষ্টি, অসম্ভব, মানে টানা বৃষ্টি। আর এখন ঢাকায় আসার পর একই জিনিস, এখানেও বৃষ্টি। আমার মনে হয় আমার নতুন নাম নিজে দেওয়া উচিত। আজ থেকে আমার নাম বৃষ্টি কুমার।